iQOO 13 ফোনটা নিয়ে এত আগ্রহ কেন? মূলত এই ফোনে রয়েছে খুব পাওয়ারফুল হার্ডওয়্যার, তার সাথে সাথে রয়েছে সুপার ফাস্ট চার্জিং, তার সাথে সাথে রয়েছে একটা ভালো সফটওয়্যার আপডেট পলিসি, এবং সব মিলিয়ে এই প্যাকেজটা iQOO মোটামুটি 53,000 রুপিতে লঞ্চ করেছে। অবশ্যই এই দামটা ব্যাংক অফার দিয়ে, কিন্তু এই দামে iQOOর যে কম্পিটিশন রয়েছে, যারা হাই পারফরমেন্স ডিভাইস বানাচ্ছে বলে বলছে, তাদেরকে iQOO রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। কাস্টমার iQOO 13 ফোন খুঁজছে, এটা ঘটনা, কিন্তু iQOO 13 ফোনের পিছনে এত ছোটাছুটি করাটা আদৌ কি ঠিক হচ্ছে? আজকের ভিডিওতে সেগুলোই আলোচনা করবো, একদম পয়েন্ট ধরে ধরে ছোট্ট করে ইনডেপথ রিভিউ, 20-30 মিনিটের রিভিউ না। আপনার সময় আর এমবির মূল্য আমরা বুঝি, তাহলে চলুন দেরি করে লাভ কি, আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তবে এই ফোনটা যে সবাই এত ভালো বলছে, সবস্বরে সবাই এক বাক্যে ভালো বলছে, আমার কিন্তু এই ফোনটার একটা জিনিস একটু খারাপ লেগেছে, সেটা নিয়ে একটু বাদে বলছি ভিডিওতে। দেখুন, iQOO 13 ফোনটাতে না ওভারঅল ডিজাইনে খুব বেশি iQOO চেঞ্জ আনেনি, এই জিনিসটা কিন্তু আমার পছন্দ না। আমার ব্যক্তিগত মত যে প্রতিটা ফোনে নতুন কিছু লুকস দেখবো, ডিজাইন দেখবো, এক্সপেরিমেন্ট হবে, তবেই তো আমাদের নতুন ফোন কিনতে ইচ্ছা হবে, ফোনটার প্রতি আগ্রহ জন্মাবে। কিন্তু আজকাল সব কোম্পানি এরকম সেফ খেলছে। iQOO 13 এই ফোনটাতে একটা স্টার্ডি ফ্রেম রয়েছে, মেটাল ফ্রেম, অবভিয়াসলি সাইডে অ্যান্টেনা ব্যান্ড দেখে বোঝা যাচ্ছে। বিশাল বড় ডিসপ্লে, তবে খুব একটা আনকমফোর্টেবল লাগছে না, হাতে ধরতে কিন্তু বেশ কমফোর্টেবল আর প্রিমিয়ামই মনে হচ্ছে। এমনিতে এই ফোনে কিন্তু একটা 6000 mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে, বড় ভালো সেন্সার দেওয়া হয়েছে ক্যামেরার জন্য, তবু সব মিলিয়ে ওয়েট ডিস্ট্রিবিউশন যেটা, সেটা কিন্তু ভালোই করেছে মনে হচ্ছে। আর বাইরে থেকে দেখেই আমরা বুঝতে পারছি ওপরে নিচে দুটো স্পিকার গ্রিল রয়েছে, অর্থাৎ ডুয়েল স্টিরিও স্পিকার অবভিয়াসলি আছে। পোর্টস বাটনস নিয়েও কিছু বলার নেই, USB Type-C পোর্ট আছে, এবং সব মিলিয়ে ফোনটা বেশ প্রিমিয়াম গ্রেডকে ম্যাচ করতে পেরেছে লুকস আর ডিজাইনের দিক দিয়ে অন্তত। এরপর যদি আমরা ডিসপ্লে সেকশনে চলে আসি, ডিসপ্লেটা কিন্তু বেশ বড় একটা ডিসপ্লে, 6.82 ইঞ্চি QHD+ LTPO অ্যামোলেড প্যানেল, 144 হার্টজের, বেশ ফ্লুইড লাগছে ডিসপ্লেটা যখন আমরা কিছু স্ক্রল করছি। নেটফ্লিক্স, ইউটিউব এসব জায়গায় HDR10+ এর সাপোর্টও পাওয়া যাচ্ছে। 4500 নিট পিক ব্রাইটনেস নামে একটা মার্কেটিং করা হয়েছে ঠিকই, তবে সেগুলো যদি আমরা নাও ধরি, এমনিতে ব্রাইটনেস কিন্তু বেশ ভালো, আউটডোরেও দেখতে সমস্যা হচ্ছে না। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি যে এই ডিসপ্লেটার রেজলিউশন কিন্তু ডিফল্ট ফুল HD+ এ আছে। আপনি যদি চান তবে 1440p রেজলিউশন সেট করতে পারেন সেটিং থেকে, তবে ব্যাটারি তাতে একটু বেশি খরচা হবে। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তাই একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং আগের যে iQOO ফোনগুলো দেখেছি আমি, তার থেকে আমার মনে হচ্ছে এটা একটু বেশি ফাস্ট। তো এই প্রাইস রেঞ্জে আমি বলবো অন্য যা ফোন আছে তার থেকে এটা ওয়ান অফ দ্য বেস্ট না হলে। তবে হ্যাঁ, আমি টুইটারে দেখলাম কিন্তু কয়েকটা ডিভাইসে এরকম খবর আসছে যে ডিসপ্লে আর ফ্রেমের মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। কিছু ফোনে হয়তো এটা আছে, আমার ইউনিটে এটা নেই, তাই জন্য আমি এই ব্যাপারে কিছু বলতে পারলাম। তাহলে ডিজাইন হয়ে গেল, ডিসপ্লে হয়ে গেল, এবার তাহলে ব্যাটারি আর চার্জিং এর ব্যাপারে চলে আসে। 6000 mAh এর বিশাল বড় ব্যাটারি আছে, আপনারা জানেন। আমি 5G তে ফোনটাকে ইউজ করেছি অনেক সময়, ভিডিও স্ট্রিমিং করেছি, ব্রাউজিং করেছি, টুকটাক গেম খেলেছি, সোশ্যাল মিডিয়া স্ক্রল তো করেইছি। তো সব মিলিয়ে আমি দেখেছি যে আমি স্ক্রিন অন টাইম 9 ঘন্টার মতো পাচ্ছি। এবং এখানে যে চার্জার রয়েছে, সেই চার্জার দিয়ে এই ব্যাটারিটা 13% থেকে 100% চার্জ হতে 30 মিনিটের মতো সময় লেগেছে। 120 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে বক্সে। চার্জারটা যদি 120 ওয়াটের, কিন্তু 120 ওয়াটে সারাক্ষণ চার্জ হবে এই ভুল ধারণাটা রাখবেন না, সেক্ষেত্রে ব্যাটারির খুব একটা ক্ষতি হবে না। কখনো হয়তো কোনো একটা পয়েন্টে 120 ওয়াট অব্দি ছুঁতে পারে চার্জিং স্পিড, এমনিতে 100 ওয়াটের নিচেই চার্জ হবে। আর সেই কারণেই ফোনটা 5 মিনিট বা 10 মিনিটে ফুল চার্জ হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বেশ ভালো লাগলো, যে এত ফাস্ট চার্জিং সত্ত্বেও ফোনটা কিন্তু থার্মালের ব্যাপারটা মোটামুটি ম্যানেজ করেছে। চার্জিং এর সময় যে খুব গরম হয়ে যাবে, ভয় লাগবে, ওই ব্যাপারটা হয় না। এবার তাহলে সব থেকে বিতর্কিত বিষয়ে চলে আসি, iQOO ফোনের ক্যামেরা। ব্যাক সাইডে 3টা ক্যামেরা আছে, কিন্তু iQOO ভিভোর ক্যামেরা অ্যালগোরিদম ইউজ করে বলে তাদের ফটো কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু সেই ফটোর মধ্যে কিছু দুর্বল জায়গাও রয়েছে। যেমন প্রাইমারি লেন্স দিয়ে যখন আমরা দিনের বেলা ছবি তুলেছি, ছবি কিন্তু বেশ ভালো এসেছে, ভাইব্রেন্ট পাঞ্চি কালার, চোখের সামনে যেটা দেখছি তার থেকেও আরেকটু বেশি ব্রাইট লাগছে সবকিছু, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য একদম আইডিয়াল। তবে এই ক্যামেরার একটা প্রবণতা রয়েছে যে সবুজ কিছু দেখলেই সে সেটাকে বেশি স্যাচুরেটেড করে দেয়, বিশেষ করে 2x, 5x বা 10x জুমের ক্ষেত্রে এটা খুব হয়। বুঝতেই পারছেন তো, ভিভোর ক্যামেরা প্রসেসিং এমনিতে ছবি দেখতে সুন্দর, কিন্তু সেটা বাস্তবসম্মত ঠিক নয়। এবার পোর্ট্রেট ছবি যখন আমরা তুলছি, 50 mm থেকে 100 mm ফোকাল লেন্থের মধ্যে ভ্যারি করছে। ব্যাকগ্রাউন্ড যে ব্লার হচ্ছে, সেটা একটু যেন গ্রেইশ বা অফ লাগছে, মনে হচ্ছে সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঠিক যেন ব্যাপারটা ম্যাচ করলো না। তবে যে জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে লো লাইট পারফরমেন্স। যখন একাধিক আলোর সোর্স রয়েছে তখন রিফ্লেকশন দেখা যাচ্ছে, এছাড়া ক্ল্যারিটিও একটু যেন তুলনামূলক কম মনে হচ্ছে। তবে একটা রিসেন্টলি আপডেট এসেছে, তাতে কিছু জিনিস ফিক্স করেছে, তবে এখনো কিন্তু লো লাইট ছবির ক্ষেত্রে নয়েজ যথেষ্ট রয়েছে, আরো ইমপ্রুভ করা উচিত। এটা ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, সেটা ডিটেলস খুব ভালো দিচ্ছে, ডায়নামিক রেঞ্জ পর্যন্ত ভালো ম্যানেজ করছে, ইভেন 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাচ্ছে, যেটা
যেটা কিন্তু আইকু 12 এ ছিল না। এটা কিন্তু একটা আপগ্রেডেশন। সব মিলিয়ে আইকুর ক্যামেরা সেটআপ বেশ ভালো, ছবি খুবই ভালো আসছে। কিছু টুকটাক দুর্বলতা রয়েছে যেগুলো মনে হয় না কোম্পানি আর ফিক্স করবে। তবে ক্যামেরার ক্ষেত্রে বেশ কিছু ছবি ভালো আসলেও, বিশেষ করে ডে লাইটে ছবি খুব ভালো আসলেও আমি বলবো লো লাইট পোর্ট্রেট ছবি বা এরকম কিছু জায়গায় আইকুর ক্যামেরা কিন্তু এখনো পিছিয়ে আছে। বিশেষ করে আমি রিয়েলমি GT7 Pro তার ক্যামেরাকে বিশেষ করে এই লো লাইট পারফরমেন্স বা এইসব জায়গায় বা সব মিলিয়েও যদি বলি আইকুর থেকে এগিয়ে রাখবো। এবার আসে আসল প্রসঙ্গে, অর্থাৎ পারফরমেন্সের কি হচ্ছে। এই ফোনের চাহিদা তো গেমারদের মধ্যেই সব থেকে বেশি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর রয়েছে, সেটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করলে 25 লাখ 26 লাখ তো আসবেই, এ তো জানাই কথা। এমনকি মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোনো অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশন এইসব জায়গাতে সবকিছু একদম স্মুথ চলবে। একে ডিসপ্লে ভালো, তারপরে এত পাওয়ারফুল প্রসেসর, মানে ইভেন একটা ফোনে এত পাওয়ারফুল প্রসেসর কি দরকার আছে আদৌ? আমার মাঝে মাঝে এটাই সন্দেহ হয়। দীর্ঘক্ষণ যখন আমরা গেম প্লে করলাম তখন দেখলাম যে এই ফোন কিন্তু গরম হচ্ছে না, থ্রটলিংও খুব প্রায় উপেক্ষা করার মতো। এর আগে আমরা সেম প্রসেসর দিয়ে অন্য ফোন দেখেছি, বলে রিয়েলমির ফোন দেখেছি, বেশ গরম হয়। সেখানে আইকু বলতে হয় যে তাদের কিন্তু বেশ গরম হওয়ার ব্যাপারটা কুলিং টুলিং কিছু দিয়ে ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে। এই জন্যই গেমারদের মধ্যে আইকুর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কিন্তু একটা ফোন মূলত ব্যবহার হয় না গেমিং এর জন্য না, ফোন করার জন্য, কল করার জন্য। তো আমরা কল করতে গিয়ে, ডেটা ইউজ করতে গিয়ে আপলোড ডাউনলোড স্পিড যেরকম দেখলাম, 5G তে দীর্ঘক্ষণ ফোনটা ইউজ করে দেখলাম যে কোথাও কোনো রকম কিন্তু কল ড্রপ, নেটওয়ার্ক স্পিড ড্রপ হচ্ছে এইরকম কিছু সমস্যা নেই, খুব স্মুথ এবং কলের কোয়ালিটিও বেশ ভালো। এবার এই ফোনে FunTouchOS 15 অ্যান্ড্রয়েড 15 এর উপর আছে এবং আইকু বলেছে তারা 4 বছরের আপডেট দেবে সফটওয়্যারের ক্ষেত্রে, আর সিকিউরিটি আপডেট কিন্তু 5 বছরেরই দেবে। সেক্ষেত্রে একটা ফ্ল্যাগশিপ ফোনের পক্ষে এটা যথেষ্ট ভালোই। তবে আইকু কিন্তু সফটওয়্যার আপডেটও ভালো দিচ্ছে, এত লম্বা সফটওয়্যার আপডেট দেবে বলে প্রমিস করেছে, সেখানে কিন্তু রিয়েলমি মতো কোম্পানিগুলো অনেক পিছিয়ে থাকছে। যদিও FunTouchOS এখন স্মুথ এবং অনেক ফিচার টিচার দেয়, তবুও এর যারা কম্পিটিশন আছে যেমন OnePlus এর ফোন OxygenOS, তার থেকে কিন্তু FunTouchOS এখনো পিছিয়েই আছে। এবং তার একটা সবথেকে বড় কারণ এটাই যে এই ফোনে, এত দামি একটা ফোনে বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ রেকমেন্ডেশন আসছে, তো সেই জায়গাগুলো খুব ইরিটেটিং। বিশেষ করে এত দাম দেওয়ার পর একটা প্রিমিয়াম ফোনে অন্তত এগুলো থাকা উচিত না। তবে ভালো কথা এটাই যে বেশিরভাগ অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দেওয়া যায়, তারপর কিন্তু ফোন স্মুথ চলে। হ্যাঁ, প্রচুর পার্সোনালাইজেশনের অপশন রয়েছে এবং টুকটাক ল্যাগও রয়েছে। আর এখানে যে ডিফল্ট ভি অ্যাপ স্টোরটা আছে না, বা ভি অ্যাপটা আছে, সেই জিনিসটা কিন্তু আনইনস্টল বা ডিসেবল কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। সেখান থেকে খুব দ্রুত অ্যানোয়িং মেসেজেস আসছে, নোটিফিকেশন আসছে, এগুলো ভালো লাগে না। একটা ফ্ল্যাগশিপ ফোনে এগুলো তো একেবারেই মানা যায়। এবার যারা গেমার, যারা পাওয়ারফুল কিছু ইউজ করছেন, সত্যিকারের কাজে লাগার মতো কিছু ভালো প্রসেসর যাদের দরকার, তাদের জন্য কিন্তু আইকুর এই ফোনটা রেকমেন্ড করা যায়। বিশেষ করে এই ফোনে যেখানে এত পাওয়ারফুল, ওয়ার্ল্ডের এখন সব থেকে পাওয়ারফুল মোবাইল প্রসেসর রয়েছে, তার সাথে সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, 16GB র্যাম, UFS 4.0 স্টোরেজ টাইপ, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলে যা কিছু হতে পারে সবকিছু যেখানে এই ফোনে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ফোনটা কিন্তু সেক্ষেত্রে ফিউচার প্রুফ হয়ে যায়। ব্যাটারি আর চার্জিং নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন, এমনি ব্যাটারি ব্যাকআপ ভালো, তার সাথে সাথে এত ফাস্ট চার্জিং। তো এই ভিডিওটা যদিও আইকুর সাথে কোলাবোরেশনে নয়, কোনো স্পন্সরশিপ নেই, টাকা পয়সার ব্যাপার নেই, তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে আইকুর এই ফোনটা কিন্তু রেকমেন্ড করার মতোই ফোন। 55,000 টাকায় এটা ভালো ডিল, আর ব্যাংক অফার দিয়ে যদি 53,000 টাকায় পেয়ে যান তাহলে এই ফোনটা নিলে কিছু লস হবে না, বিশেষ করে যারা ফাস্ট পারফরমেন্সের জন্য ফোন খুঁজছেন। তো আজকের ভিডিও অকারণে আমরা লম্বা করবো না, আশা করি প্রতিটা ডিটেল আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। তো সেক্ষেত্রে ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।